কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের 2023 শিক্ষাবর্ষ অনুযায়ী যে এনইপি বা জাতীয় শিক্ষানীতি সংস্করণের নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছিল, সেখানে দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে কিন্তু 4টি পর্ব রয়েছে এবং যে চতুর্থ এবং শেষ পর্বটি রয়েছে সেটি হচ্ছে বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ। সেখানের যে প্রথম তোমাদের চ্যাপ্টার বা টপিকটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে বাংলা উপভাষা বা বাংলায় প্রচলিত বিভিন্ন ধরনের উপভাষার ধারণা, এই অংশটি। আজকের ভিডিওটিতে আমরা সেই উপভাষা সংক্রান্ত বিভিন্ন আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। উপভাষার মধ্যে থেকে তোমরা থাম্বনেল দেখে বুঝেছো আজকে আমরা প্রধানত দুটি উপভাষা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রাঢ়ী এবং বঙ্গালী। এই দুটি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, ভাষা কাকে বলে, উপভাষা কাকে বলে, এই দুটি উপভাষা অর্থাৎ রাঢ়ী এবং বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ তোমাদের পরীক্ষার উপযোগী কোন কোন প্রশ্নগুলো এসেছে, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে যা দেখা গেছে, তার ভিত্তিতে আজকের একটি সম্পূর্ণ নোট সহকারে আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটা শুরু করার আগেও একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো আজকের যে আমরা মূল আলোচনা আসছি সেটার দিকে এগিয়ে যাই। আজকে যেহেতু আমরা দুটি উপভাষা নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসগুলিতে বাকি যে 3টি উপভাষার থেকে যাবে তা নিয়ে কিন্তু আলোচনা আসবে। তাই এই উপভাষা নিয়ে আলোচনা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে থাকবে পরবর্তী উপভাষার আলোচনার জন্য। দেখো, আজকে আমি তোমাদের জন্য একটি পিডিএফ আকারে সম্পূর্ণ ভাষা এবং উপভাষার বিষয়টি বোঝাবার জন্য তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, প্রথমে বলছে ভাষা কাকে বলে, এই অংশটা আমরা একটু সামান্য জেনে নিই। বলছে মানব মনের বিবিধ ভাব প্রকাশের তাগিদ থেকেই ভাষার সৃষ্টি হয়েছে। আমরা সকলেই জানি, আমরা আমাদের সংক্ষিপ্ত মনের ভাবকে প্রকাশের জন্য যখন মুখের মাধ্যমে বা মুখবিবরের মাধ্যমে যে শব্দ উচ্চারণ করি এবং সেটা যখন অর্থপূর্ণ শব্দ উচ্চারণ হয়ে থাকে, তখন আমরা মনের ভাব প্রকাশের যে ভঙ্গি বা ভাব সেটাকে আমরা বলি কিন্তু ভাষা। ভাষা হলো মানুষের বাকযন্ত্র থেকে নির্গত অর্থযুক্ত ধ্বনি সমষ্টি। একদমই তাই। ভাষার সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে আচার্য সুকুমার সেন জানিয়েছিলেন, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। অর্থাৎ তার মতে ভাষা শুধু মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হলেই হয় না, বা শুধু অর্থ বহন করলেই হয় না, তাকে অবশ্যই হতে হবে বহুজনবদ্ধ। অর্থাৎ কি, ভাষা শুধুমাত্র বাকযন্ত্র থেকে উচ্চারিত হওয়ার পর তার যে শুধুমাত্র অর্থ থাকবে তাই নয়। আচার্য সুকুমার সেন তিনি বলেছেন যে এটা বহুজনবদ্ধ হতে হবে। অর্থাৎ তোমার ভাষা বা আমি যে ভাষা বলছি সেটা যেন সকলের দ্বারা বোধগম্য হয়, এমন একটি বিষয় হতে হবে ভাষার মূল বিষয়। তাছাড়া বলছে ধ্বনিগুচ্ছ ব্যবহারে নির্দিষ্ট নিয়ম বিন্যাস আছে যাকে আমরা ব্যাকরণ বলি। অর্থাৎ কোন ধ্বনি কোন ধ্বনির পাশে বসবে, ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে কোথায় সন্ধি কোথায় সমাসের সংগঠন তৈরি করবে, এভাবে বিভিন্ন যে আমরা আলোচনা করে থাকি যে পর্বে, সেটাকে আমরা বলে থাকি ব্যাকরণ। এই ব্যাকরণের নিয়ম মেনেই ধ্বনিগুচ্ছ বাক্য তৈরি করে এবং বাক্যের পর বাক্য সাজিয়ে তৈরি হয় ভাষা। অর্থাৎ ধ্বনি সমষ্টি যখন পাশাপাশি বসে তখন তা দিয়ে তৈরি হয় শব্দ, এবং শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে অর্থপূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে আমরা বলবো ভাষা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এই যেখানে দেখো লেখা রয়েছে তার গ্রন্থের নাম ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এই গ্রন্থে ভাষার সংজ্ঞা দিয়েছেন এভাবে। তিনি বলছেন কি, দেখে নাও তোমরা, সংজ্ঞাটা নোট আকারে লিখে নিতে পারো খাতার মধ্যে। মনের ভাব, আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন তার ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এই গ্রন্থে ভাষার সংজ্ঞা দিয়েছেন এভাবে তিনি: মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে সপ্রযুক্ত শব্দ সমষ্টিকেই ভাষা বলা যাবে। ভাষার সঙ্গে সমাজের একটা অবিচ্ছিন্ন যোগ আছে। আমাদের ভাষার সঙ্গে আমাদের যে সমাজ বা আমাদের যে সোশ্যাল যে চারিদিক রয়েছে সেটার সঙ্গেও কিন্তু একটা ভাষার যথেষ্ট গূঢ় সম্পর্ক রয়েছে। আধুনিক ভাষাবিজ্ঞান ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের কথা ব্যাখ্যা করেছে, কেননা প্রতিটি ভাষায় এক একটি বিশেষ জনসমাজে প্রচলিত। ওই ভাষায় মাধ্যমে ওই জনসমষ্টির মানুষ পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে থাকে।
আমরা যে ভাষায় কথা বলি সেই জনসমষ্টি আরেক জনসমষ্টির সঙ্গে কথা বলতে সোচ্চার হয়। যেমন আমরা বাংলা ভাষায় সকলে কথা বলি, এই বাংলা ভাষার মাধ্যমে আমরা একে অপরের সাথে আমাদের মনের ভাব বিনিময় করি, মনের ভাব প্রকাশ করি। তেমনি যারা হিন্দিতে কথা বলে বা যারা বিহারি ভাষায় কথা বলে বা যারা ওড়িয়া ভাষায় কথা বলে, তাদেরও কিন্তু সেই ওড়িয়া, বিহারি, হিন্দি এগুলো হচ্ছে তাদের সেখানকার নিজস্ব ভাষা। তারা সেই ভাষার মাধ্যমে নিজেদের মনের ভাবকে অন্যজনের কাছে প্রকাশ করতে সক্ষম হয়। অঞ্চলগত ভেদে ধ্বনিগত ও রূপগত বেশ কিছু পার্থক্য তৈরি করা হয়েছে। আবার দেখবে অঞ্চলগত ভেদে ভাষাগত কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ধরো আমরা বাংলা ভাষারই যদি উদাহরণ নিই, তাহলে দেখতে পাবো আমরা কলকাতা তীরবর্তী অঞ্চল বা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল বা ধরো আমাদের হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এ সমস্ত অঞ্চলে যে সকল মানুষেরা বসবাস করেন তারা কিন্তু একটা রকম বাংলায় কথা বলছে। সকলেই কিন্তু আমরা বাঙালি, পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে যারা বসবাস করছি, কিন্তু ভিন্ন ভিন্ন অঞ্চলভেদে কিন্তু ভাষাটারও কিছু রূপগত এবং আঙ্গিকগত পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন বললাম আমি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এসব অঞ্চলের মানুষের একটা বিশেষ প্রকারের বাংলা ভাষায় কথা বলে, তাদের টোন বা তারা যেভাবে কথা বলে তার ভঙ্গিটা অন্যরকম। আবার তোমরা চলে যাও একটু বীরভূম, বোলপুর, বাঁকুড়া এরকম অঞ্চলে, তারাও কিন্তু বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলছে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে তাদের মধ্যে বাংলা ভাষার যে একটা টান বা যে একটা ভঙ্গি বাংলা বলার, সেটার কিন্তু একটা প্রবণতাটা অন্যরকম। আবার আমরা চলে যাই একটু উত্তরবঙ্গের দিকে, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি বা আসাম এরকম অঞ্চলগুলোতেও কিন্তু বাংলা ভাষার মানুষেরা বসবাস করে থাকেন, কিন্তু দেখবে সেখানের বাংলা ভাষাটা কিন্তু দক্ষিণবঙ্গের বাংলা ভাষার তুলনায় কিছুটা আলাদা বা কিছুটা পরিবর্তনীয়। আবার চলে যাই আমরা একটুখানি বাংলাদেশের দিকে, সেখানেও কিন্তু বাঙালি মানুষেরা বসবাস করেন, কিন্তু তাদের দিকে লক্ষ্য করলে দেখা যাবে তাদের বাংলা ভাষার টানটা কিন্তু একটু অন্যরকম। তাই এই জন্যই বলা হচ্ছে যে অঞ্চলভেদে কিন্তু আবার বাংলা ভাষার পরিবর্তন দেখা যায়, রূপগত বা আঙ্গিকগত। এর ফলে সৃষ্টি হয় আঞ্চলিক উপভাষার, অর্থাৎ অঞ্চলগত ভেদে যে ভাষার পরিবর্তন রূপ দেখা যায় সেটাই হচ্ছে আমরা বলবো উপভাষা। এবার আমরা সংজ্ঞা হিসেবে জেনে নেব যে উপভাষা কাকে বলে। এই যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, দেখো বলছে মূল ভাষা অঞ্চলের একটি বিশেষ অংশে প্রচলিত ও ব্যবহৃত ভাষা। বলছে মূল ভাষা অঞ্চলের, ধরো আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের এখানের বেশিরভাগ মানুষের ভাষা কি বাংলা ভাষা, কিন্তু আমাদের এখানে তো বিভিন্ন অঞ্চল রয়েছে, বিভিন্ন জেলা রয়েছে, সেই জেলায় কিন্তু যে সকল মানুষেরা বসবাস করেন তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু সকলের মধ্যে একটা বাংলা ভাষার টান বা বাংলা ভাষার বলার ভঙ্গি, বাচনভঙ্গির যে পরিবর্তন বা পার্থক্য, সেটাকেই কিন্তু আমরা এক কথায় উপভাষা বলতে পারি, যার সঙ্গে মূল ভাষাটির ধ্বনিগত ও রূপগত স্পষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু সেই পার্থক্য কখনোই এতটা বেশি নয় যে তা পৃথক ভাষা হয়ে উঠতে পারে। অর্থাৎ দেখো, আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী যদি বাংলা ভাষায় কথা বলি, সকলেই তো বাঙালি তথা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু অঞ্চলগত ভেদে বা কিছু কিছু অঞ্চলে বাংলা ভাষার রূপটা কিছুটা পরিবর্তন হয়েছে, আঙ্গিকগত তার পরিবর্তন হয়েছে, উচ্চারণের পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কিন্তু পরিবর্তনটা খুবই শিথিল, এতটাই দ্রুত নয় বা এতটাই বিশাল কিছু পরিবর্তন নয় যা বাংলা ভাষা পরিবর্তন হয়ে অন্য কিছুতে পরিবর্তিত হবে বা অন্য কোনো ভাষায় পরিবর্তিত হবে। অর্থাৎ বাংলা ভাষাই থাকছে, কিন্তু সেটা তোমাদের কি হয়ে যাচ্ছে, অঞ্চলভেদে মানুষের বাচনভঙ্গির পরিবর্তন হচ্ছে। একই ভাষার অন্তর্গত এই পৃথক রূপ আঞ্চলিক উপভাষা নামে পরিচিত। যেমন বাংলায় বা বাংলা ভাষার পাঁচটি আঞ্চলিক উপভাষা আছে, অর্থাৎ অঞ্চলভেদে বাংলার 5টি উপভাষা রয়েছে। যেমন কি প্রথমে বলছে দেখো, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী বা রাজবংশী। আজকে আমাদের যেহেতু দুটো বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ রাঢ়ী এবং বঙ্গালী, তাই জন্য এই দুটো টপিকের ওপর ফোকাস করে আমরা আজকে আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। এবার একটা অংশ বলছে ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য কী। আচ্ছা, ভাষা তো আমরা জানলাম যে মানুষ যেটা অর্থপূর্ণভাবে একে অপরকে বোঝানোর জন্য যা শব্দ সমষ্টি ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে, তাই হচ্ছে ভাষা। আবার উপভাষাও জানলাম কি, যেটা অঞ্চলভেদে মানুষের যা ভাষা তাকে আমরা উপভাষা বলবো। তাহলে এই উপভাষা এবং ভাষার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকা বর্তমান। কি কি পার্থক্য একটু দেখো, এটাও কিন্তু আসে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। উপভাষা কাকে বলে, ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য নির্ণয় করো প্রভৃতি। দেখো প্রথম পার্থক্য কি বলছে, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। যেমন বাংলা একটি ভাষা,
আবার একই ভাষার মধ্যে আঞ্চলিক পৃথক রূপকে উপভাষা বলে। বাংলায় আমরা 5টি উপভাষাকে পাচ্ছি এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে ভাষাগুলি প্রচলিত সেখানে হিন্দি হতে পারে, মারাঠি হতে পারে, গুজরাটি হতে পারে, তামিল হতে পারে। তাহলে আমরা ধরে নিতে পারি তাদেরও কিন্তু এরকম বিভিন্ন ধরনের উপভাষা অঞ্চলভেদে তৈরি হয়েছে। যেহেতু আমরা বাংলা সাহিত্য নিয়ে পড়ছি তাই আমরা বাংলা উপভাষা সম্পর্কেই আলোচনা করছি। যেমন রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী ইত্যাদি হলো বাংলা ভাষার উপভাষা। তাহলে মনে রাখতে হবে উপভাষা হচ্ছে ভাষা শ্রেণীর একটা বিভাগ বিশেষ বা একটি খণ্ড বিশেষ। ভাষা হচ্ছে মূল, তার থেকে উপভাষার বা আঞ্চলিক ভাষার সৃষ্টি হয়েছে। 2 নম্বর পার্থক্য কি বলছে? ভাষা একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত। অর্থাৎ দেখো আমাদের যে বাংলা ভাষা সেটা আমাদের পশ্চিমবঙ্গ আবার বাংলাদেশ এই দুটো বৃহৎ অঞ্চল জুড়েই কিন্তু প্রচলিত হয়ে রয়েছে। তাই ভাষা কিন্তু একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত থাকে, কিন্তু অপরপক্ষে উপভাষা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত থাকে। যেমন ধরো রাঢ়ী ভাষাটা রাঢ়ী ভাষা যেটা আমরা পড়বো সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বঙ্গালী যে ভাষাটা পড়বো সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষদের ভাষা। ঝাড়খণ্ডীটা আবার একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষদের ভাষা। তাহলে মনে রাখতে হবে ভাষা একটি বহুল প্রচলিত বা বৃহৎ অঞ্চলে প্রচলিত একটি ভাষা এবং উপভাষা হচ্ছে অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের প্রচলিত ভাষা। 3 নম্বর পার্থক্য বলছে ভাষার একটি সার্বজনীন আদর্শ রূপ আছে। সাহিত্য, শিক্ষায়, আইন আদালতে, বক্তৃতায়, বেতার, সংবাদপত্র, আদর্শ ইত্যাদি আমরা এই ভাষা ব্যবহার করে থাকি। আর বিভিন্ন অঞ্চলের লোকেরা নিজের নিজের অঞ্চলে ঘরের কথায় আঞ্চলিক উপভাষা ব্যবহার করে থাকে। এই যে আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে বোঝালাম যে পুরুলিয়া বাঁকুড়ার যে বাঙালি মানুষরা রয়েছেন তারা একরকম ভাষায় কথা বলেন, আবার উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া এসব অঞ্চলের মানুষরা আর এক রকম ভাষায় কথা বলে। তাদের ভাষাটা কিন্তু ভাষা, কিন্তু উপভাষার অন্তর্গত। চতুর্থ যে পার্থক্য বলছে সেটা দেখো বলছে ভাষার মধ্যে দিয়ে জনগোষ্ঠীর সংস্কৃতির উঠে আসে আর উপভাষার মাধ্যমে জনগোষ্ঠীর আঞ্চলিক সংস্কৃতি উঠে আসে। এরপর দেখো একটি সুন্দর চিত্রের মাধ্যমে উপভাষা বিষয়টাকে বোঝানো হয়েছে। প্রথমে তোমরা দেখতে পাবে এই যে বড় পার্পেল বা বেগুনি রঙের একটি সার্কেল বা বৃত্ত করা রয়েছে, সেখানে লেখা রয়েছে উপভাষা। অর্থাৎ উপভাষা হচ্ছে সমগ্র ভাষার সমষ্টি। এখানে কি বলছে একটি নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত বিশেষ ভাষাটি হচ্ছে উপভাষা। তারপর যে নিচে রয়েছে অর্থাৎ যে আমরা হলুদ গোলাকার বৃত্তটি দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে সমাজ ভাষা। সমাজ ভাষা কাকে বলছে? বলছে সমাজের নিজস্ব ভাষা। নির্দিষ্ট সমাজের যে মানুষরা নিজেদের ভাষায় কথা বলে সেটাকে বলা হবে সমাজ ভাষা। এরপর দেখো একদম শেষ যে সাদা বৃত্তটি লেখা রয়েছে বিভাষা। বিভাষা আবার কি? বিভাষা হচ্ছে কোনো ব্যক্তির নিজস্ব ভাষা, এটা হচ্ছে বিভাষা। আচ্ছা, এবার বাংলা প্রধান যে উপভাষা আমাদের আজকের মূল আলোচনা তার দিকে একটু আলোকপাত করি। প্রথমে বলছে দেখো ভাষাতত্ত্ববিদরা বাংলা কথ্য উপভাষার প্রধান 5টি বিভাগ করেছেন, যথা রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী এবং কামরূপী বা রাজবংশী। এই উপভাষাগুলির ভৌগোলিক এলাকা মোটামুটিভাবে এরকম নিম্নরূপ, একটি চার্টের মাধ্যমে তোমাদের দেখানো রয়েছে। অর্থাৎ রাঢ়ী উপভাষা এবং বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা চাইলে এগুলো কিন্তু খাতার মধ্যে অবশ্যই নোটটা টুকে নিতে পারো। দেখো প্রথমে আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে রাঢ়ী উপভাষা। এই রাঢ়ী উপভাষা কোথায় কোথায় বিস্তৃতি লাভ করেছে বা কোন কোন অঞ্চলের মানুষের রাঢ়ী উপভাষায় কথা বলে দেখে নাও। পূর্ব রাঢ়ী, এর আবার কিছু কিছু ভাগ রয়েছে। পূর্ব রাঢ়ী কোথায় ব্যবহৃত হয়? যেমন কলকাতা, 24 পরগনা, হাওড়া এবং পূর্ব বর্ধমান। 24 পরগনা বলতে কিন্তু এখানে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দুটো জেলারই মানুষদেরকে বোঝানো হচ্ছে বা দুটো জেলার ভাষাকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট বলি। তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তোমরা কোন অঞ্চল থেকে ভিডিওটা দেখছো, এবং একটি ইন্টারেস্টিং বিষয় হবে তোমরা যদি যেই অঞ্চলের থেকে আমার ভিডিওটা দেখছো সেই অঞ্চলে তোমরা যে ভাষায় কথা বলো তার একটা উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দাও তো তোমরা রাঢ়ী ভাষায় কথা বলছো না বঙ্গালী ভাষায় কথা বলছো। এটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে, ঠিক আছে? এরপর রয়েছে পশ্চিম রাঢ়ী। পশ্চিম রাঢ়ী কোথায় কোথায় প্রচলিত রয়েছে? যেমন পূর্ব বাঁকুড়া, হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমান ইত্যাদি অঞ্চলে। এরপর রয়েছে উত্তর রাঢ়ী। এটি কোথায় প্রচলিত রয়েছে? যথা নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় এই উত্তর রাঢ়ীর প্রভাব রয়েছে। দক্ষিণ রাঢ়ী কোথায় কোথায় রয়েছে? উত্তর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ হুগলি, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এই রাঢ়ী ভাষার প্রভাব রয়েছে। এরপর আমরা দেখব বঙ্গালী ভাষা।
বঙ্গালী ভাষা মূলত বাংলাদেশের অঞ্চলের ভাষা। পূর্ববঙ্গের দক্ষিণ অংশ যথা ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোহর, নোয়াখালী, চট্টগ্রাম প্রভৃতি এইসব অঞ্চলে বঙ্গালী ভাষার প্রভাব কিন্তু খুব দেখা যায়। আচ্ছা, এরপর আমরা দেখো একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে। এই ছবিটার মাধ্যমে আমরা রাঢ়ী ভাষা এবং বঙ্গালী ভাষা কোথায় কোথায় অঞ্চলে রয়েছে একটু দেখে নিই। দেখো এখানে লাল কালি দিয়ে যে অংশটা করা রয়েছে, অর্থাৎ দেখো পশ্চিমবঙ্গের মধ্যে যে লাল অংশটা করা রয়েছে এখানে প্রচলিত হচ্ছে রাঢ়ী উপভাষা। এবং বঙ্গালী উপভাষা কোথায় কোথায় প্রচলিত, দেখো এখানে যে হলুদ বক্সটা করে দেওয়া রয়েছে সেটা হচ্ছে বঙ্গালী উপভাষার প্রচলনস্থল, যা অর্থাৎ দেখো আমাদের বাংলাদেশ এবং ত্রিপুরার কিছু জায়গা নিয়ে আমাদের বঙ্গালী উপভাষার প্রচলন রয়েছে। পরের দিন যখন আমরা আবার আরও 3টি উপভাষা নিয়ে আলোচনা করব তখন আবার এই চার্টের মধ্যে থেকে দেখে নেব কোন কোন উপভাষাগুলো কোথায় প্রচলিত রয়েছে। এরপর আমরা রাঢ়ী উপভাষার কিছু বিশেষ তথ্য জেনে নেব। কি কি দেখো, বলছে রাঢ়ী উপভাষা বাংলা ভাষার যে 5টি উপভাষা আছে তার মধ্যে রাঢ়ী উপভাষার বিস্তৃতি সব থেকে বেশি, অর্থাৎ এই উপভাষার অন্তর্গত যে ভাষা বা এই উপভাষার ভাষাভাষীর যে মানুষ তার সংখ্যা সর্বাধিক। আদর্শ বাংলা হিসেবে যে রূপটি প্রচলিত তার উৎসমূলেও রয়েছে এই রাঢ়ী উপভাষা। অঞ্চলগত বিচারে রাঢ়ী উপভাষার বিস্তৃতি বেশি হওয়ার এর কতকগুলি উপবিভাগও রয়েছে, যেমন আমরা জানতে পারলাম কি কি, পূর্ব রাঢ়ী, তারপর হচ্ছে পশ্চিম রাঢ়ী, উত্তর রাঢ়ী, দক্ষিণ রাঢ়ী, এই সমস্ত বিভাগ রয়েছে এবং তাদের অঞ্চলগুলো কিন্তু আমরা কিছু কিছু করে আগেও জেনে নিয়েছি, আবার এখানেও রয়েছে, তোমরা সেগুলো পাঠ করে নিতে পারো। চলে আসবো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। রাঢ়ী উপভাষার কিছু ধ্বনিতাত্ত্বিক বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কীরকম দেখো, যেমন 1 নম্বরে বলছে অর্থাৎ ধ্বনিগত কিছু বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক মানে হচ্ছে ধ্বনিগত, উচ্চারণগত, উচ্চারণের দিক থেকে এই উপভাষা কীরকম শুনতে লাগে। কীরকম, রাঢ়ী উপভাষার প্রধান বৈশিষ্ট্য হলো অভিশ্রুতির প্রবণতা, যেমন কোরিয়া থেকে কইরা, তারপর করে, অর্থাৎ কোরিয়া, কইরা, করে, করে ভাষার প্রবণতা এখানে খুব দেখা যায়, কইরা ভাষার প্রবণতা দেখা যায় এখানে। কালী ভাষা থেকে শুরু হয়েছে কি, কালী, কাইল এবং কাল প্রভৃতি এই অভিশ্রুতিজাত শব্দের ব্যবহার রাঢ়ী উপভাষায় দেখা যায়। তোমরা কিন্তু অবশ্যই এই নোটগুলো টুকে নেবে খাতার মধ্যে, বারে বারে বলছি। পরবর্তীতে 2 নম্বর বলছে দেখো, স্বরসঙ্গতি রাঢ়ী ভাষার বা রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য, যেমন বুনা থেকে বুনো, শুনা থেকে শুনো, বিলাতি থেকে বিলিতি প্রভৃতি এই সমস্ত উপভাষায় কিন্তু এই শব্দগুলোর প্রচলন খুব দেখতে পাওয়া যায়। 3 নম্বর দেখো, রাঢ়ী উপভাষায় অধ্বনি থেকে অনেক ক্ষেত্রে ও ধ্বনিতে পরিণত হয়, যেমন কি হস্যই, হস্যু, ক্ষিয় এবং অন্ত্যস্ত জফলাযুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী অ এর উচ্চারণ হয়েছে যেমন ও এর মতো। যেমন ধরো বানানটা দেখো কিন্তু অতয়হস্যি অতি এরকম হওয়ার কথা, কিন্তু উচ্চারণের খাতিরে সেটা আমরা কিভাবে উচ্চারণ করি, ও তয়হস্যি অতি, তাই তো? এটাই প্রবণতা কিন্তু রাঢ়ী উপভাষার মধ্যে দেখা যায়। যেমন মদ হয়স্যুক হওয়ার কথা মধু, কিন্তু আমরা উচ্চারণ করি কিসের মতো, ওকারের মতো, হয়ে যায় মধু, ময়োকারের মতো উচ্চারণ করি। আবার দেখো যেমন দন্তেশ্ব তয়জফলা সত্য এরকম হওয়ার কথা, কিন্তু আমরা বলি কি সত্য, দন্তেশ্ব তয়জফলা ওকার, তয়জফলার মধ্যে একটা ওকারের প্রবণতা দেখা যায়। এছাড়াও অন্য ক্ষেত্রে অধ্বনি ওধ্বনিতে পরিণত হয়েছে, যেমন কি ধরো ম দন্তে ন মন, সেখানে আমরা বলি মন। আবার ধরো ব দন্তে ন বন, সেখানে আমরা বলি বন। বোঝা গেল অকারের পরিবর্তে ওকারের প্রবণতা রাঢ়ী উপভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য। চতুর্থ যে বৈশিষ্ট্য বলছে, এক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জন লোপ পেতে দেখা যায়, যেমন কি আমাদের এখানে নাসিক্য ধ্বনি লোপ পায়। কীরকম, চন্দ্র থেকে চাঁদ, থেকে চাঁদ, আমরা কিন্তু চন্দ্রবিন্দুর উচ্চারণটা করি না, সেক্ষেত্রে চন্দ্র থেকে চাঁদ, এখানে চাঁদের উচ্চারণটা চাঁদ এভাবে হয়ে থাকে। যেমন বন্ধ থেকে বাঁধ ইত্যাদি। পঞ্চম যে পয়েন্টটা বলছে সেটা বলছে শতনাসিক কী ভবন ঘটেছে আবার কোথাও কোথাও, যেমন পুঁথি থেকে পুঁথি, যেখানে চন্দ্রবিন্দুর প্রয়োগ নেই সেখানে হয়েছে, যেখানে প্রয়োগ আছে সেখানের উচ্চারণটা হয়নি। হাসপাতালকে আমরা বলছি আবার হাসপাতাল, হয় চন্দ্রবিন্দু যোগ করে বলছি, এটা হচ্ছে শতনাসিকী ভবনের উদাহরণ এখানে দেখা যায়। পরবর্তীতে বলছে ল ধ্বনি অনেক সময় ন ধ্বনিতে পরিণত হয়। ধরো কোনো শব্দের মধ্যে লয়ের প্রয়োগ রয়েছে, সেখানে রাঢ়ী উপভাষা অঞ্চলের মানুষেরা লয়ের পরিবর্তে ন উচ্চারণ করে। কেমন, যেমন লৌহ থেকে নোয়া, লবণ থেকে নুন,
দেখো দুটো ক্ষেত্রে লয়ের উচ্চারণটা কিন্তু নয়ে পরিবর্তিত হয়ে গেল। এটা আমরা সকলেই পরিচিত এই সকল শব্দ থেকে। পরে বলছে 7 নম্বর যে বৈশিষ্ট্যটা বলছে সেটা বলছে মধ্যস্বর লোপের প্রবণতা আছে, অর্থাৎ মধ্যবর্তী যে স্বরটা থাকে সেটা অনেক সময় এই উপভাষায় লুপ্ত হয়ে যায়। যেমন কি, যেমন গামোছা থেকে গামছা, দেখো মধ্যে থাকা ও বর্ণটা লুপ্ত হয়ে গেল। আবার জানালা থেকে জানলা, জানালার থেকে জানলা, জানালা, এই যে আকারটা লুপ্ত হয়ে গিয়ে হয়ে যায় জানলা, অর্থাৎ আকারটা লুপ্ত পায়। এটা হচ্ছে একটি বিশেষ বৈশিষ্ট্য। পরবর্তীতে রাঢ়ী উপভাষায় কর্তৃকারকে বহুবচন দেখা যায়। আমরা জানি কর্তৃকারক কাকে বলে, আমরা কারকের ক্লাসে সেটা করেছি। যেমন গুলি বা গুলো প্রভৃতি এই বিভক্তি এখানে অ্যাড হয়, কিন্তু অন্য কারকের ক্ষেত্রে বহুবচনে দের বিভক্তি বসে। যেমন কর্তৃকারকে ছেলেগুলি, কাজের বা আমগুলি মিষ্টি প্রভৃতি, দেখো গুলি বা গুলো এই জাতীয় বিশেষণ কিন্তু এদের পাশে যুক্ত হচ্ছে। এভাবেই কর্মকারকে আমাদের ভাত দাও, করণকারকে তোদের দিয়ে পড়াশোনা হবে না ইত্যাদি এগুলো কিন্তু যুক্ত হয়। এ বলছে রাঢ়ী উপভাষায় গৌণকর্মকে, আচ্ছা একটু দাঁড়াও আমি দেখিনি, এগুলো হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের অন্তর্গত, তাই বলছি, আমি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটা শেষ হয়ে যাওয়ার কথা, এগুলো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের অন্তর্গত। এরপরে দেখো রাঢ়ী উপভাষায় গৌণকর্মকে কে বিভক্তি বসে কীরকম, যেমন ছেলেটাকে, ঠিক আছে। রাঢ়ী উপভাষায় অধিকরণকারকে এ, তে এবং এতে বিভক্তি বসে। যেমন কি ঘরে দজ্জাল বউ, তে বিভক্তি দ্বারা বাড়িতে হাজার লোক, এতে বিভক্তি দ্বারা ধানেতে পাক এসেছে প্রভৃতি দেখো প্রয়োগ করেও কিন্তু দেখানো হয়েছে। এরপরে রয়েছে করণকারকে অনুসর্গ এসে, দিয়ে, সঙ্গে, সাথে ইত্যাদি অনুসর্গ বসে করণকারকের ক্ষেত্রে। এবং অপাদানকারকে অনুসর্গ বসে কি কি অনুসর্গ, থেকে, হতে, চেয়ে প্রভৃতি। যেমন তোমাকে দিয়ে এই কাজটা হবে, গাছ থেকে শুকনো পাতা ঝরছে ইত্যাদি। 5 নম্বর বৈশিষ্ট্য বলছে এই উপভাষায় বর্তমানকালে পুরুষ বিভক্তি বসে এইরূপ, কীরকম, যেমন উত্তম পুরুষে ই বিভক্তি, আমি কাজ করি, বইও পড়ি। মধ্যম পুরুষে কীরকম, তুমি কাজ করো, তোমরা বসো। প্রথম পুরুষে কেমন, এ, এন এবং ন বিভক্তি যোগ করা হয়, যেমন সে কাজ করে, তিনি যান ইত্যাদি। এরপর আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, তোমরা চাইলে পড়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, সেই কারণে আমি একটু আস্তে আস্তে ছোট করছি। রাঢ়ী উপভাষার নিদর্শন কীরকম দেখো, একজন লোকের 2টি ছেলে ছিল, তাদের মধ্যে ছোটটি বাপকে বললে, বাবা আপনার বিষয়ের মধ্যে যা ভাগ আমি পাবো তা আমাকে দিন। সাধারণ বাংলায় কথাটি বলেছে, এটি রাঢ়ী ভাষার উদাহরণ বা রাঢ়ী উপভাষার উদাহরণ। এবার আমরা চলে আসবো বঙ্গালী উপভাষায়। বঙ্গালী উপভাষার এই যে অঞ্চলগুলো তোমরা দেখে নিতে পারছো, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কী কী রয়েছে, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অপিনিহিতির ব্যবহার। রাঢ়ী উপভাষায় নাসিক্য ভবন সাধারণত লোপ পায়, কিন্তু আঙ্গালিতে পায় না বা বঙ্গালীতে পায় না। যেমন চন্দ্র থেকে চান্দ, এটা লুপ্ত হচ্ছে না। 3 নম্বর বৈশিষ্ট্য বলছে এ ধ্বনি এ ধ্বনিতে পরিণত হয়, যেমন কি দেশ থেকে দেশ, কেস থেকে ক্যাশ, তেল থেকে তাল। মূলত আমরা এগুলো কিন্তু বাংলাদেশি ভাষায় দেখতে পাই, এগুলো একটু খেয়াল করে দেখবে উদাহরণগুলো। চতুর্থ বলছে ও ধ্বনি অনেক সময় উ ধ্বনিতে পরিণত হয়, যেমন কি দোষ থেকে দুষ, কোদল থেকে কুদাল ইত্যাদি। ঘোষ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, কীরকম দেখো ভাই থেকে বাই, ঘর থেকে গড় ইত্যাদি। চয়ের উচ্চারণের জায়গায় অনেক সময় খণ্ডেত্তর মতো হয়ে থাকে এবং ছয়ের উচ্চারণ শয়ের মতো হয়ে থাকে, যেমন খেয়েছে কে খাইছে, গাছকে গাছ ইত্যাদি উচ্চারণ হয়ে থাকে, এগুলো আমাদের কাছে খুবই পরিচিত। এরকম করে দেখো 7, 8 বিভাগ রয়েছে। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশটটা করে নিতে পারো। আলোচনার দীর্ঘায়িত করছি না, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, ঠিক আছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি আরও দেখিয়ে দিচ্ছি। এবং বঙ্গালী উপভাষার নিদর্শনে দেখো বলছে কলকাতার কিনার দিয়া বড় একখানা খাল চইলা গেছে, এইটার নাম গঙ্গা। এই নাকি নদী, দেখতে পাচ্ছ কীরকম বাংলাদেশি টান রয়েছে। তাহলে বাংলাদেশের মূলত অঞ্চলগুলির মধ্যেই কিন্তু বঙ্গালী উপভাষার প্রচলন রয়েছে, এটা আমরা বুঝতেই পারছি। তাহলে এখানে আজকে আমরা রাঢ়ী এবং বঙ্গালী উপভাষার বিভিন্ন যে আলোচনা, অর্থাৎ কোন কোন অঞ্চলে প্রচলন আছে, ভাষা কাকে বলে, উপভাষা কাকে বলে, রাঢ়ী এবং বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনা শেষ করছি।
ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা শেষ করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী উপভাষার ক্লাসে, এবং ভাষাতত্ত্বের বিভিন্ন রকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। সকলে ভালো থেকো, টাটা।